সো হ্যালো ফ্রেন্ডস, আমি দেবাশিস চক্রবর্তী। আজকে তোমাদের সবাইকে আবার ওয়েলকাম ব্যাক। এখন তোমরা যে ভিডিওটা দেখবে এটা ওএসপিএফ এর আমার লাস্ট ভিডিও। যদিও তোমাদের সবসময় যেটা বলি যে একটা রাউটিং প্রোটোকল শুরু হলে শেষ মানে লাস্ট লাইনটা ভাবে ড্র করা যায় না, কারণ রাউটিং প্রোটোকলের প্রচুর ফিচার্স থাকে এবং তাছাড়া প্রচুর নতুন নতুন ফিচার অ্যাডও হয়। তাহলেও যেই ফিচার্সগুলো আমাদের খুবই কাজে লাগে এবং যেগুলো না বুঝলে পরে আমাদের যে কোনো রাউটিং প্রোটোকলকে বোঝা সম্ভব হয় না, তো সেগুলি আমরা আলোচনা করছি। আর এই ফিচার্সগুলো আমরা যখন জানতে পারবো তখন জুনিয়র অ্যাজ ওয়েল অ্যাজ সিনিয়র নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, সেটা এন্টারপ্রাইজ লেভেল হোক কি আইএসপি লেভেল হোক, সব জায়গাতেই তোমরা কিন্তু ভালোভাবে কাজ করতে পারবে। তো আমার এই যে তাও দেখো কোনো একটা জায়গাতে তো দ্য এন্ড বলতেই হয়, তো সেই জন্য ওএসপিএফকে আজকে এই ভিডিওটা দিয়ে আমি দ্য এন্ড বলবো, তাকে আমি গুড বাই জানাবো। তো এই যে ভিডিওটা আমি তোমাদেরকে এখন দেখাবো, এই ভিডিওটা কিন্তু পুরোটাই থিওরিটিক্যাল ট্রিটমেন্ট। আমরা এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস যেগুলো আমরা আগেও টাচ করে এসেছি অনেকবার, সেগুলো রিক্যাপিচুলেশন হবে। আমি স্পেসিফিক্যালি তোমাদের সামনে স্ক্রিনগুলোকে একটু বেশিক্ষণ ধরেই দাঁড় করাবো, যাতে করে তোমরা স্ক্রিনগুলোকে পড়তে পারো, কারণ এটা তো প্র্যাকটিক্যাল নয়, এটা থিওরিটিক্যাল। এবং তাছাড়াও কিছু কিছু নতুন জিনিস সেটাও আজকে আলোচনা করে দেব, যেগুলো অবশ্যই তোমাদের খুবই কাজে আসবে। তাহলে প্রথমে আমরা যেই টপিকটা এখানে আলোচনা করছি সেটা হচ্ছে ওএসপিএফ টাইমার্স। ওএসপিএফ বেশ কিছু ধরনের টাইম ইন্টারভাল মেনটেন করে, তার মধ্যে দেখো আমরা কি কি পাচ্ছি। হ্যালো টাইমার, ডেট টাইমার, এগুলোকে ইন্টারভালও বলে। ইনফ ট্রান্স ডিলে, তারপরে ওয়েট, তারপরে আরএক্স এমটি ইন্টারভাল, দেন পোল ইন্টারভাল, দেন ইনঅ্যাক্টিভিটি টাইমার, তারপরে এলএসএ গ্রুপ পেসিং ইন্টারভাল। হ্যালো টাইমারটা তোমরা মোটামুটি হ্যালো এবং ডেড সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে। ইনফ্যাক্ট রিট্রান্সমিশন সম্বন্ধেও তোমাদের একটা আইডিয়া কাল আমি আগে যে ভিডিওটা করেছিলাম আগের দিনই, সেখানেই তোমরা কিছুটা পেয়ে গেছো, তাও আমি আলোচনা করছি। হ্যালোটা তো বুঝতেই পারছো, টাইম ফর পিরিয়ডিক হ্যালো মেসেজেস, যেখানে ডিফল্ট হচ্ছে 10 সেকেন্ডস। এই ইন্টারভালসগুলো আমরা সব কিন্তু চেঞ্জ করতে পারি, রাইট? বেশিরভাগ ইন্টারভালই কিন্তু আমরা ইন্টারফেস স্পেসিফিক চেঞ্জ করি, ঠিক আছে? এইটা মনে রাখবে, বেশিরভাগ টাইম ইন্টারভাল আমরা কিন্তু ইন্টারফেস স্পেসিফিক চেঞ্জ করি। তার মানে একটা ওএসপিএফ রাউটারের হয়তো দুটো ইন্টারফেসেই ওএসপিএফ চলছে। একটা ইন্টারফেসে আমি হয়তো হ্যালো ইন্টারভাল 10 সেকেন্ডস রাখলাম, আরেকটা ইন্টারফেসে হ্যালো ইন্টারভালটা আমি হয়তো 20 সেকেন্ডস করলাম, তাতে কিছু অসুবিধা নেই। শুধু যেটা দেখতে হয় যে উল্টো দিকে যে রাউটারটা ওই ইন্টারফেসে কানেক্টেড, সেই রাউটারের ইন্টারফেসেও যেন আমি ওই একই হ্যালো ইন্টারভাল পাই। এগুলো আমরা একটু পরেই আবার আসছি। ডেড, টাইম টু ওয়েট ফর আউটস্ট্যান্ডিং হ্যালো মেসেজেস ফ্রম দ্য নেইবার, মানে আমি কতক্ষণ নেইবারের কাছ থেকে হ্যালো না পেয়ে ওয়েট করব, ডিফল্ট হচ্ছে 40 সেকেন্ডস। ইনফ ট্রান্স ডিলে, এটা কি? দ্য এলএসএ এজ ইনক্রিমেন্টেড টাইম বাই দ্য এক্সিট ইন্টারফেস, ডিফল্ট ইজ 1 সেকেন্ড। একটা এলএসএ যখন একটা পার্টিকুলার ইন্টারফেস দিয়ে ছাড়া হয়, তোমরা একটু পরেই জানতে পারবে যে প্রত্যেকটা এলএসএর একটা বয়স বা এজ থাকে। ধরে নাও এই মুহূর্তে একটা পার্টিকুলার এলএসএর এজ হচ্ছে সাপোজ 50 সেকেন্ডস। এবারে ওই এলএসএটাকে যখন আমি একটা পার্টিকুলার ইন্টারফেস দিয়ে যখন আমরা রিলিজ করছি, তখন তার এজটা 1 সেকেন্ড বাড়িয়ে দেওয়া হবে। এইটাকেই বলা হয় ইনফ ট্রান্স ডিলে। মানে ইন্টারফেসটা যখন এলএসএটাকে বাইরে ছাড়বে তখন তার এজটাকে 1 সেকেন্ড বাড়িয়ে ছাড়বে, ডিফল্ট হচ্ছে 1 সেকেন্ড। এটাকেও তোমরা চেঞ্জ করতে পারো। ওয়েট, টাইম টু ওয়েট ফর ডিআরবিডিআর, ডিফল্ট হচ্ছে 40 সেকেন্ডস। ডিআরবিডিআর সেটেল হওয়ার জন্য যে টাইমটা লাগে সেইটা হচ্ছে ওয়েট ইন্টারভাল, দ্যাট ইজ 40 সেকেন্ডস।
আরএক্স এমটি ইন্টারভাল, এটার একটা আইডিয়া আমরা আগের দিনই পেয়েছি। রিট্রান্সমিশন ইন্টারভাল ফর আনঅ্যাকনোলেজড এলএসএ, ডিফল্ট 5 সেকেন্ডস। আমরা জানি যে ওএসপিএফ ভীষণভাবে কানেকশন ওরিয়েন্টেড, রাইট? যদিও আইপি নিয়ে কাজ করে, বাট ইট ইজ কানেকশন ওরিয়েন্টেড। কানেকশন ওরিয়েন্টেড বলতে আমি এটাই মিন করছি যে কানেকশন ওরিয়েন্টেড বলাটা ভুল, আরও বেটার টার্ম হচ্ছে রিলায়েবল। ওএসপিএফ ইজ এ ভেরি ভেরি রিলায়েবল প্রোটোকল। কেন রিলায়েবল প্রোটোকল? বিকজ ও যখনই কোনো কিছু মেসেজ জেনারেট করে সেই মেসেজগুলোর রেসপেক্টেও কিন্তু অ্যাকনোলেজমেন্ট চায়, রাইট? তো সেই অ্যাকনোলেজমেন্ট একটা পার্টিকুলার এলএস এর এগেনস্টে ও অ্যাকনোলেজমেন্ট না পেলে পরে অবভিয়াসলি ও মনে করবে যে ওই এলএস এটা পৌঁছায়নি, আমি পাঠাতে পারিনি। সুতরাং আবার কতক্ষণ বাদে ওই এলএসএটাকেই আমি আবার রিট্রান্সমিশন করব, সেটাই হচ্ছে আরএক্স এমটি ইন্টারভাল, ডিফল্ট 5 সেকেন্ডস। পোল ইন্টারভাল, ইন্টারভাল ফর সেন্ডিং হ্যালো ইফ এনবিএমএ নেইবার ইজ ডাউন, ডিফল্ট হচ্ছে 60 সেকেন্ডস। এটা আমরা আগের দিন যখন ওএসপিএফ এর নেটওয়ার্ক টাইপগুলো নিয়ে একটু এক্সপেরিমেন্ট করেছিলাম, তখন আমি তোমাদের দেখিয়েছিলাম যে আইপি ওএসপিএফ নেটওয়ার্ক নন ব্রডকাস্ট বলে একটা কনফিগারেশন আমি সেট করেছিলাম। তো এই যে নন ব্রডকাস্ট, তার মানে একটা ওএসপিএফ রাউটার যদি একটা নন ব্রডকাস্ট নেটওয়ার্কে কানেক্টেড থাকে এবং সেই নেটওয়ার্কে যদি কোনো নেইবার ডাউন হয়ে যায়, তাহলে সেই নেইবারকে ও কতক্ষণ বাদে একটা হ্যালো পাঠাবে। সো দ্যাট ইজ পোল ইন্টারভাল, রাইট? Inactivity timer, time equaling dead time, reset every time a hello is received. If expired, then the neighbor is down. In fact, একটা জিনিস জানবে, inactivity timerটা আছে বলেই কিন্তু dead intervalটা কাজ করে। Inactivity timer is basically a count, right? আজকে যখনই আমরা dead intervalটাকে 40 seconds বলছি, তার মানে inactivity timer-এর যে টোটাল কাউন্ট, সেই কাউন্টটা হচ্ছে 40 seconds। এই 40 সেকেন্ডস যখনই আমার কমপ্লিট হয়ে যায়, তখনই ধরে নেওয়া হয় বা একটা ওএসপিএফ রাউটার ধরে নেয় যে আমার ডেড ইন্টারভাল ইজ ওভার। এবার ডেড ইন্টারভাল যেই ওভার হয়ে গেল, তার মানে হচ্ছে যে আমার যদি তখন নেইবার যদি না থাকে, নেইবারের কাছ থেকে আমি যদি কোনো রেসপন্স না পেয়ে থাকি, তাহলে অবভিয়াসলি সেই নেইবারকে আমি ডাউন ধরবো। আর যদি কখনো ওই ওয়েট টাইমার ইনঅ্যাক্টিভিটি টাইমার চলাকালীন আমি যদি একটা হ্যালো পেয়ে যাই, তাহলে অবভিয়াসলি সেই ইনঅ্যাক্টিভিটি টাইমারটাকে আমি আবার রিসেট ব্যাক করে দেবো টু 0। তার মানে দেখো অ্যাকচুয়ালি আমাদের যে ডেড ইন্টারভালটা বেসিক্যালি ইজ মানে ইমপ্লিমেন্টেড জাস্ট বিকজ যে ইনঅ্যাক্টিভিটি টাইমারটা রয়েছে বলে। ইনঅ্যাক্টিভিটি টাইমার ইজ বেসিক্যালি আ কাউন্টার, যেই কাউন্টারটা কমপ্লিট হয়ে গেলে পরে ডেড ইন্টারভাল ধরে নেওয়া হয়, ডেড ইন্টারভাল ইজ নাও কমপ্লিট। আর ইনঅ্যাক্টিভিটি টাইমার চলাকালীন যদি আমি উল্টো দিক থেকে কোনো হ্যালো মেসেজ পাই, তাহলে আবার ইনঅ্যাক্টিভিটি টাইমারটাকে রিসেট করে দেওয়া হয়। এলএসএ গ্রুপ পেসিং ইন্টারভাল, টাইম টু রিফ্রেশ মোর দ্যান 1 এলএসএ অ্যাট এ টাইম, ডিফল্ট ইজ 240 সেকেন্ডস। একটা জিনিস দেখো, তোমরা একটু পরেই দেখতে পাবে যে যে কোনো ওএসপিএফের যে এলএসএগুলো রয়েছে বা অ্যাকর্ডিংলি যে লিঙ্কসের ডেটাবেসটা রয়েছে, সেগুলো রিফ্রেশড হয়। এবারে এলএসএ বাই এলএসএ রিফ্রেশ করলে অনেক বেশি রাউটার প্রসেসিং ওভারহেড যাবে, রাউটারটা অনেক বেশি বিজি থাকবে। তার জন্য যেটা করা হয় যে বেশ কিছু এলএসএকে একসাথে রিফ্রেশ করানো হয়, রাইট? এলএসএ রিফ্রেশ যে হবে সেটা কখন হবে তার কিছু কন্ডিশনস আছে। এবার একটা জিনিস ভেবে দেখো, আজকে 5টা এলএসএ হয়তো জেনারেট হয়েছে, 5টা এলএসএই যে রিফ্রেশ হওয়ার কন্ডিশনে এসে গেছে একই সময়, সেটা তো কখনোই পসিবল হতেও পারে, নাও হতে পারে, তাই না? 5টা এলএসএ তাদের রিফ্রেশিং কন্ডিশনে এসে গেছে, এটাও যেরকম পসিবল, অ্যাট দ্য সেম টাইম দিস ইজ হাইলি পসিবল যে একই টাইমে ওরা রিফ্রেশিং কন্ডিশনে আসেনি। ইন দ্যাট কেস ওই এলএসএগুলোকে তাদের ইন্ডিভিজুয়াল রিফ্রেশিং টাইম অনুযায়ী রিফ্রেশ না করিয়ে একটা পার্টিকুলার টাইম অন্তর অন্তর ওদেরকে গ্রুপ করে নিয়ে রিফ্রেশ করানো, এইটাকেই বলা হয় এলএসএ গ্রুপ পেসিং ইন্টারভাল। এটা ডিফল্ট ভ্যালু হচ্ছে 240 সেকেন্ডস।
আচ্ছা, নেক্সট আমরা কি দেখছি, ওএসপিএফ ইন্টারফেস স্টেটস। ওএসপিএফ কানেক্টিং যে ইন্টারফেসগুলো থাকে রাউটারে, তাদের কি কি স্টেটস থাকতে পারে? তাদের স্টেট হতে পারে ডাউন বা পয়েন্ট টু পয়েন্ট বা ওয়েটিং বা ডিআর বা বিডিআর বা ডিআর আদার্স অথবা লুপব্যাক। এই জিনিসগুলো, এই ফিডব্যাকসগুলো সবই কিন্তু তোমরা শো আইপি ওএসপিএফ ইন্টারফেসে পেয়ে যাবে, যে এই মুহূর্তে ইন্টারফেসটা কি কন্ডিশনে দাঁড়িয়ে আছে। অ্যাকর্ডিং টু দ্য স্টেট অফ রাউটিং প্রোটোকল, ওএসপিএফটা এই মুহূর্তে কি কি কন্ডিশনে দাঁড়িয়ে আছে সেটা তোমরা শো আইপি ওএসপিএফ ইন্টারফেস, তাতেই তোমরা বুঝতে পেরে যাবে। নেক্সট হচ্ছে ওএসপিএফ প্যাকেট টাইপস। ওএসপিএফ রাউটার্সরা নিজেদের মধ্যে যে মেসেজ বা প্যাকেটগুলো আদান প্রদান করে সেগুলো মূলত এই 5 ধরনের হয়: হ্যালো, ডেটাবেস ডেসক্রিপশন, লিঙ্ক স্টেট রিকোয়েস্ট, লিঙ্ক স্টেট আপডেট এবং অ্যাকনলেজমেন্ট। হ্যালোটা তো তোমরা জানোই, পিরিয়ডিক মেসেজ টু ক্রিয়েট অ্যান্ড মেনটেন নেইবার, এটা সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই। ডেটাবেস ডেসক্রিপশন, যেটাকে শর্টে ডিডি বা ডিবিডিও বলা হয়, দ্যাট ইজ দ্য ফুল এলএসডিবি। যখন একটা রাউটার তার পুরো লিঙ্ক স্টেট ডেটাবেসটা তার নেইবার রাউটারের কাছে পাঠায়, সেটাকে বলা হয় ডেটাবেস ডেসক্রিপশন বা ডিডি। লিঙ্ক স্টেট রিকোয়েস্টটা কি? রিকোয়েস্ট ফর আ এলএসএ। কোনো একটা এলএসএ সম্বন্ধে যদিও জানতে চায় তাহলে সেটা হচ্ছে লিঙ্ক স্টেট রিকোয়েস্ট। তেমনি লিঙ্ক স্টেট রিকোয়েস্টের রেসপন্সে আমার নেইবার আমাকে যেটা পাঠাবে, দ্যাট ইজ কল লিঙ্ক স্টেট আপডেট বা এলএসইউ। আর ফাইনালি আমি তোমাদের কিছুক্ষণ আগেই বলেছিলাম যে ওএসপিএফ ইজ আ ভেরি ভেরি রিলায়েবল প্রোটোকল। তার মানে ও সবসময় যা মেসেজ পাঠাবে তার উল্টো দিক থেকে একটা অ্যাকনলেজমেন্ট আসা চাই। ও যদি কোনো ডিবিডি পাঠায়, তার উল্টো দিক থেকে অ্যাকনলেজমেন্ট না এলে ও মনে করবে যে এই রে আমার ডিবিডিটা গিয়ে পৌঁছায়নি। যদি কোনো এলএসএ পাঠায়, যদি কোনো লিঙ্ক স্টেট আপডেট পাঠায়, তার উল্টো দিক থেকে অ্যাকনলেজমেন্ট না এলে পরে ও মনে করবে যে আমার উল্টো দিকের রাউটারটাও পায়নি। So every OSPF message must be acknowledged, এবং এইভাবেই আমরা OSPF কে বলতে পারি যে দিস ইজ আ ভেরি ভেরি হাইলি রিলায়েবল রাউটিং প্রোটোকল। এবার দেখো OSPF নেটওয়ার্ক টাইপস। OSPF নেটওয়ার্ক টাইপস, এটা আমরা গতকাল দেখেছিলাম। গতকাল মানে আমার আগের ভিডিওটাতে আমি দেখেছিলাম যে যেখানে আমরা ওই ব্রডকাস্ট এবং নন ব্রডকাস্ট, মূলত এই দুটো নেটওয়ার্ক নিয়ে আমরা কাজ করেছিলাম। তো এখানে দেখা যাচ্ছে যে টোটাল এরকম 5 ধরনের কম্বিনেশন আমরা পেতে পারি ওএসপিএফ নেটওয়ার্কসের ভিতরে। এখানে মনে রাখবে যে নেটওয়ার্কসগুলো কীভাবে কাজ করবে সেটা কিন্তু আমরা স্পেসিফাই করি, যেরকম আমরা কালকে স্পেসিফাই করছিলাম। তোমাদের বলেছিলাম, হয়তো মনে আছে, যে যদিও দুটো ওএসপিএফ রাউটারকে আমি একটা ইথারনেট দিয়ে কানেক্ট করলাম, ইথারনেট বাই ডিফল্ট ইজ আ ব্রডকাস্টিং নেটওয়ার্ক প্লেস, কিন্তু আমি সেখানেই আইপি ওএসপিএফ নেটওয়ার্ক ইন্টারফেসে ঢুকে আইপি ওএসপিএফ নেটওয়ার্ক নন ব্রডকাস্ট করে দিয়েছিলাম, এবং সেখানে ওই ইথারনেট ডোমেনটাই কিন্তু তখন নন ব্রডকাস্টিং হয়ে গিয়েছিল। সুতরাং এটা আমাদের করতে হবে ম্যানুয়ালি, স্পেসিফাই করতে হয় ম্যানুয়ালি। এবং আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে দিস মাস্ট বি ডান অন আ ইন্টারফেস বেসিস, বিকজ অ্যাকচুয়ালি নেটওয়ার্কে তো কানেক্ট হয় ইন্টারফেসটাই। ওএসপিএফে কিছুই বলার নেই, ওএসপিএফ প্রোটোকলের ভিতরে কিছু বলার নেই, যেটা বলতে হয় সেটা ইন্টারফেসে গিয়ে বলতে হয়। তো দেখো এখানে আমরা এই যে টাইপ অফ নেটওয়ার্কস পাচ্ছি, সেটা আমি তার 3টে প্রপার্টি এখানে মেনশন করেছি, যে সেই পার্টিকুলার নেটওয়ার্কে ডিআর বিডিআর বলে কোনো কনসেপ্ট তৈরি হবে কিনা। ডিআর বিডিআর তোমরা জানো। ম্যানুয়াল নেইবার কনফিগার করতে হয় কিনা সেটাও তোমরা দেখে ফেলেছো, যেখানে আমরা নন ব্রডকাস্ট টাইপ অফ নেটওয়ার্ক যেগুলো, সেখানে আমাদেরকে নেইবার বলে একটা কমান্ড দিয়ে ম্যানুয়াল নেইবার কনফিগার করতে হয়। আর সেখানে ইউনিকাস্ট না মাল্টিকাস্ট কি জাতীয় মেসেজ চলে। তো P2P যে নেটওয়ার্ক হয় সেখানে কোনো ডিআর বিডিআর তৈরি হয় না, সেখানে কোনো ম্যানুয়াল নেইবারহুডেরও গল্প নেই, এবং সেখানে ইউনিকাস্ট মাল্টিকাস্ট 2 ধরনের মেসেজই যাতায়াত করতে পারে। ব্রডকাস্ট, সেখানে কিন্তু অবভিয়াসলি ডিআর বিডিআর তৈরি হবে। ব্রডকাস্ট বলতে কিন্তু ব্রডকাস্ট মাল্টি অ্যাক্সেস মিন করে। তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, ডিআর বিডিআর এর প্রশ্নটা তো আমরা সবসময়
মাল্টি অ্যাক্সেসের ক্ষেত্রে পাই। শুধু ব্রডকাস্ট যখন আমরা বলছি আইপি ওএসপিএফ নেটওয়ার্ক ব্রডকাস্ট, তার মানে কিন্তু বাই ডিফল্ট দিস ইজ আ ব্রডকাস্ট মাল্টি অ্যাক্সেস, রাইট? তো সেই কারণে শুধু ব্রডকাস্ট বললেই যেহেতু ওটা মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ককে বোঝায়, সেই জন্যেই ডিআর অবভিয়াসলি আমরা সেখানে পাবো। ম্যানুয়াল নেইবার আমাদের কনফিগার করতেই হয় না, বিকজ যেহেতু ওটা একটা ব্রডকাস্টিং নেটওয়ার্ক, সুতরাং ওখানে ওএসপিএফ রাউটার্সরা নিজেদের নেইবারগুলোকে অটো ডিসকভার করবে। সেখানে ইউনিকাস্ট মাল্টিকাস্ট বোথ মেসেজেস যেতে পারে। নন ব্রডকাস্ট মাল্টি অ্যাক্সেস এনবিএমএতে যেহেতু এটা মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক, সেই জন্য ডিআর তৈরি হবে ঠিকই, কিন্তু যেহেতু এটা নন ব্রডকাস্ট, সেই জন্য এখানে আমাকে কিন্তু ম্যানুয়াল নেইবার কনফিগার করতে হয়, রাইট? আমরা দেখেও ছিলাম যেখানে নেইবার কমান্ডটা দিয়ে ওএসপিএফ এর ভেতর ঢুকে নেইবার কমান্ড দিয়ে নেইবারের অ্যাড্রেসটা আমাকে বলতে হচ্ছে। এখানে কিন্তু যেহেতু মানে নন ব্রডকাস্ট টাইপ অফ নেটওয়ার্ক, সেই জন্য এখানে কোনো রকম মাল্টিকাস্ট মেসেজ সাপোর্টেড নয়, শুধুমাত্র ইউনিকাস্ট। P2MP মানে পয়েন্ট টু মাল্টি পয়েন্ট। পয়েন্ট টু মাল্টি পয়েন্ট বললেই কিন্তু ইট ইজ ইমপ্লাইড বা ধরেই নেওয়া হয় যে অ্যাকচুয়ালি এটা একটা ব্রডকাস্ট টাইপ অফ নেটওয়ার্ক, রাইট? সেই কারণে যেহেতু এটা পয়েন্ট টু মাল্টি পয়েন্ট, এটা যেহেতু মাল্টি অ্যাক্সেস নয়, সেই জন্য ডিআর এর কোনো গল্প আসবে না। কিন্তু যেহেতু এটা বাই ডিফল্ট ব্রডকাস্ট, সেই জন্য এখানে কিন্তু ম্যানুয়াল নেইবারহুড করার কোনো প্রয়োজন নেই। ওএসপিএফ রাউটার্সরা নিজেদের মধ্যেই কিন্তু অটো ডিসকভারি অফ নেইবার্স করবে। আর ইউনিকাস্ট মাল্টিকাস্ট দু ধরনের মেসেজই এখানে যাবে, বিকজ এখানে তো ব্রডকাস্ট সাপোর্টেড। পয়েন্ট টু মাল্টি পয়েন্ট নন ব্রডকাস্ট, এই ক্ষেত্রে ডিআর তৈরি হবে না। তার কারণটা হচ্ছে এটা পয়েন্ট টু মাল্টি পয়েন্ট। অবভিয়াসলি এখানে একটা ম্যানুয়াল নেইবারহুডের গল্প এসে যাবে, তার কারণ এটা নন ব্রডকাস্ট টাইপ অফ নেটওয়ার্ক, এবং যেহেতু নন ব্রডকাস্ট, সেই জন্য এখানে শুধু ইউনিকাস্ট মেসেজ চলবে। তো এই যে টেবিলটা আমরা পড়লাম, এই টেবিলটাতে তিনটে থাম্ব রুল তোমরা শুধু মনে রাখবে, তাহলে এই টেবিলটা ইনফ্যাক্ট আর মনে রাখারও প্রয়োজন নেই, মুখস্থ করবে না কোনো, ঠিক আছে? কোনো রাউটিং প্রোটোকলে মুখস্থের দিকে তোমরা যাবে না, রাউটিং প্রোটোকলকে বুঝতে হয়, রাইট? তো এই তিনটে পয়েন্ট কি? প্রথম পয়েন্ট হচ্ছে যদি কোনো নেটওয়ার্ক নন ব্রডকাস্ট হয়ে যায়, তাহলে সেখানে ব্রডকাস্ট মাল্টিকাস্ট মেসেজ যাবে না, শুধুমাত্র ইউনিকাস্ট চলবে। whereas যদি কোনো নেটওয়ার্ক ব্রডকাস্ট সাপোর্ট করে, তাহলে সেখানে ব্রডকাস্ট মাল্টিকাস্ট ইউনিকাস্ট সব কিছু সাপোর্ট হয়। দিস ইজ নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে যদি কোনো মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক হয়, সেখানে ডিআর এর গল্প আসবেই। আর নাম্বার 3 পয়েন্ট হচ্ছে যদি নন ব্রডকাস্ট টাইপ অফ নেটওয়ার্ক হয়, তাহলে আমাকে ওই ম্যানুয়াল নেইবার তৈরি করতে হবে। তিনটে পয়েন্ট আরেকবার বলে দিচ্ছি। যদি নন ব্রডকাস্ট নেটওয়ার্ক হয়, তাহলে শুধুমাত্র ইউনিকাস্ট মেসেজ চলবে। যদি নন ব্রডকাস্ট নেটওয়ার্ক হয়, তাহলে ম্যানুয়ালি নেইবার তৈরি করতে হবে। আর যদি মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক হয়, তাহলে সেক্ষেত্রে ডিআর আসবে। এই তিনটে পয়েন্ট শুধু যদি মাথায় রাখো, তাহলে এই ছকটা তৈরি করে ফেলতে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না। ইনফ্যাক্ট আমার তৈরি করা ছক দেখতেও হবে না, নিজেরাই করতে পারবে। এবারে এলএসের আমরা জানি যে ওএসপিএফ এলএসএ আমরা কত কি এলএসএ দেখে এলাম এতদিনে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3 কত কি দেখলাম। সেই এলএসএগুলোর ইনফ্যাক্ট আমার জাস্ট এই ভিডিওটা তৈরি হওয়ার আগে আমি যে ভিডিওটা দেখিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে এলএসএর তিনটে প্রপার্টি, যেটা আমাদের লিঙ্কস্টেট ডেটাবেসে আমরা দেখতে পাই, ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এলএসএর সিকোয়েন্স নাম্বার, এলএসএর চেক সাম এবং এলএসএর এজ, রাইট? তো এবারে এই সিকোয়েন্স নাম্বারটা কি? সিকোয়েন্স নাম্বারটা হচ্ছে দ্য সিরিয়াল নাম্বার অফ দ্য এলএসএ, রাইট? এলএসএর সিকোয়েন্স নাম্বারটা কিন্তু বাড়তে থাকে। এবারে যে কোনো এলএসএ তার লাইফ যেই সিকোয়েন্স নাম্বার নিয়ে শুরু করে, সেটা হচ্ছে 0x, তারপরে দেখো 8-এর পরে 6টা 0, তারপরে 1, এটা একটা হেক্সাডেসিমাল ভ্যালু। আর তার এই সিকোয়েন্স নাম্বার ক্রমশ বাড়তে থাকে, বাড়তে যে
ম্যাক্সিমাম সিকোয়েন্স নাম্বার ও নিতে পারে সেটা হচ্ছে 0x7 তারপরে 7টা f, রাইট? তো এই ls এর সিকোয়েন্স নাম্বারটা কখন ইনক্রিমেন্টেড হয়? নিউ ইনস্ট্যান্স ইজ ইনক্রিমেন্টেড বাই 1, যখনই ls এটা আবার নতুন জেনারেট হয় তখনই ওটাকে 1 করে বাড়িয়ে দেওয়া হয়। যেরকম আজকে ধরে নাও 1.1.1.1 বলে একটা রাউটার ls এ জেনারেট হয়েছে, এটা যখন আবার নেক্সট টাইম জেনারেট হবে, এই মুহূর্তে ওর ls এ নাম্বার যদি 1 হয় তাহলে এই 1 সিকোয়েন্স নাম্বার নিয়েও ঘুরে বেড়াবে। নেক্সট টাইম যখন আবার 1.1.1.1টা রিক্রিয়েট হবে তখন কিন্তু ওর সিকোয়েন্স নাম্বারটা হয়ে যাবে 2, রাইট? এবং এখানে কি বললো দেখো, ইফ ম্যাক্স ভ্যালু ইজ রিচড দেন এজ ইজ সেট টু ম্যাক্স এজ অ্যান্ড দ্য LSA ইজ ফ্লাডেড অ্যান্ড ফাইনালি ফ্লাশড আউট, দেন দ্যাট LSA ইজ রিজেনারেটেড উইথ দ্য মিনিমাম ভ্যালু। তার মানে LSAটার ওই যে বললাম যে যতবার করে LSAটা মানে LSA এর একটা করে নতুন ইনস্ট্যান্স যতবার করে জেনারেট হয় ততবার করে করে LSA এর সিরিয়াল নাম্বার বা সিকোয়েন্স নাম্বারটা বাড়তে থাকবে। বাড়তে 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 যখন ওই ম্যাক্সিমাম ভ্যালুতে যখন পৌঁছে যাবে তখন দেখা হবে যে LSA এর যে বয়সটা সেই বয়সটাও ম্যাক্সিমাম হয়ে গেছে কিনা। যদি বয়সটা ম্যাক্সিমাম না হয়ে থাকে তাহলে বয়সটাকেও ম্যাক্সিমাম ধরা হবে, ধরে নিয়ে সেই LSAটাকে এবার ফ্লাড করে বের করে দেওয়া হবে ফ্রম দ্য এন্টায়ার OSPF ডোমেন। আবার নতুন করে LSAটা জেনারেট করা হবে উইথ দ্য মিনিমাম সিকোয়েন্স নাম্বার। তার মানে 1 2 3 4 করতে করতে আমার এই 1.1.1.1 এর LSA সে যখন এই সিকোয়েন্স নাম্বারে পৌঁছে যাবে তখন সেটাকে একদম বের করে দেওয়া হবে। বের করে দিয়ে আবার ওই LSAটা জেনারেট করা হবে যেখানে মিনিমাম সিকোয়েন্স নাম্বার মানে এইটা দিয়ে জেনারেট করা হবে, রাইট? সিকোয়েন্স নাম্বার ছাড়াও আমি চেকসামটাতে পরে আসছি। সিকোয়েন্স নাম্বার ছাড়াও আরেকটা ওর প্রপার্টি হচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে ওর এজ, যেটা 0 সেকেন্ড থেকে 3600 সেকেন্ড অর্থাৎ কিনা 1 ঘন্টা। ইট গেটস ইনক্রিমেন্টেড বাই ইনফ ট্রান্স ডিলে, একটু আগে আমরা ইনফ ট্রান্স ডিলে পড়ে এসেছি, অ্যান্ড হোয়াইল ইনসাইড দ্য LSDB if max value is reached LSA is flooded and flushed out। তার মানে দেখো একটা LSA এর এজটাও কিন্তু বাড়তে থাকে। LSA এর এজটা কিভাবে বাড়বে? নতুন ইনস্ট্যান্স তৈরি হলে এজ বাড়ছে সেটা কিন্তু নয়। LSAটা যখনই ওই একটা ইন্টারফেস দিয়ে ছাড়া হচ্ছে, একটু আগেই আমি বলেছিলাম ইন্টারফেস কি করে ওর এজটা 1 সেকেন্ড বাড়িয়ে দেয়, যেটা ডিফল্ট ভ্যালু ইন ট্রান্স ডিলে। তাহলে ওই 1 সেকেন্ড করে ওইখানে বাড়তে থাকে, আর ও যতক্ষণ LSDBর ভেতরে বসে থাকে তখনও ওর কিন্তু এজটা বাড়তে থাকে 1 সেকেন্ড করে, রাইট? তার মানে দেখো, এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ওই LSAটার ম্যাক্সিমাম এজ যদি রিচ করে যায়, মানে 1 ঘন্টা যদি হয়ে যায় 3600 সেকেন্ডস, তাহলে ওই LSAটাকে ফ্লাড করে গোটা ডোমেন থেকে বের করে দেওয়া হবে, আবার ওই LSA এর একটা নতুন ইনস্ট্যান্স জেনারেট করা হবে বা নতুনভাবে LSAটাকে আবার তৈরি করা হবে, ইনস্ট্যান্স বলবো না, নতুনভাবে তৈরি করা হবে। তাহলে দেখো একটা LSA সে যে রিটায়ার করে যাবে বা তাকে যে বের করে দেওয়া হবে OSPF ডোমেন থেকে, তার জন্য দুটো ডিসাইডিং প্যারামিটার আছে কিন্তু, একটা হচ্ছে তার সিকোয়েন্স নাম্বার, একটা হচ্ছে তার এজ। এটা হচ্ছে অ্যাজ ইফ যেন একটা লোক সে কখন রিটায়ার করে বেরিয়ে যাবে একটা অফিস থেকে তার দুটো প্যারামিটার রাখা আছে, একটা হচ্ছে পিরিয়ড অফ সার্ভিস আর একটা হচ্ছে তার নিজস্ব এজ, রাইট? ধরো দেখা গেল তার পিরিয়ড অফ সার্ভিস বলা হয়েছে এরকম যে তার পিরিয়ড অফ সার্ভিস যদি 20 ইয়ার্স হয়ে যায় তাহলে এই লোকটাকে বের করে দেওয়া হবে, অথবা লোকটার যদি 40 ইয়ার্স হয় তাহলে লোকটাকে বের করে দেওয়া হবে। তার মানে লোকটা 40 ইয়ার্সে পৌঁছাক অথবা 20 ইয়ার্স অফ সার্ভিস করুক, তাকে কিন্তু ওই পার্টিকুলার অফিস থেকে বের করে দেওয়া হবে। এখানেও ঠিক তাই, যে সিকোয়েন্স নাম্বার যদি ম্যাক্সিমাম হয়ে যায় তাহলেও সেই LSA বেরিয়ে যাবে, এজ যদি ম্যাক্সিমাম হয় তাহলেও সেই LSA বেরিয়ে যাবে, আবার নতুনভাবে সেই LSA জেনারেট হবে। চেকসাম হচ্ছে এখানে, চেকসাম কিছুই না, তোমরা দেখতে পেয়েছো যে কোনো LSA এর ওই LSDB যখন আমরা দেখেছি তখন একটা অদ্ভুত রকমের হেক্সাডেসিমাল ভ্যালু দেখিয়েছিল,
আমাদের প্র্যাকটিক্যালগুলোকে দেখলেই তোমরা দেখতে পাবে। চেকসামটা হচ্ছে ধরে নাও জাস্ট লাইক অ্যান আইডেন্টিটি কার্ড, যে আজকে ধরে নাও তোমরা কোনো একটা পার্টিকুলার জায়গাতে যাচ্ছ, সেই জায়গাতে তোমরা কোনো একটা অফিসকে রিপ্রেজেন্ট করছো, তা তোমাদেরকে একটা আইডি কার্ড দিয়ে দেওয়া হয়েছে। এই আইডি কার্ডটা অ্যাকচুয়ালি কি প্রমাণ করে, যে তোমরা ওই অফিসের একটা ভ্যালিড কেউ, হু ইজ নট করাপ্ট, মানে যে ইনভ্যালিড কেউ নও। ঠিক সেরকমই একটা এলএসএ করাপ্টেড কি নট করাপ্টেড, একটা এলএসএ ভ্যালিড কি ইনভ্যালিড, সেটা তার চেকসামের উপর ডিপেন্ড করে, রাইট। এই চেকসামটাও ক্যালকুলেটেড হয় ফ্রম টাইম টু টাইম, চেকসামটা অনেক সময় বাড়ে, ঠিক আছে। এর যে অ্যালগরিদমটা ইউজ হয় সেটা হচ্ছে ফ্লেচার অ্যালগো, and is calculated over the entire LSA except age. LSA এর যা যা প্যারামিটার্স আছে সেই প্যারামিটার্সগুলোকে নিয়ে চেকসাম একটা জেনারেট করা হয়, যেখানে শুধু এজ ফ্যাক্টরটাকে ধরা হয় না, বাদবাকি আর সব প্যারামিটার্সকে ধরা হয়। LSA এর ম্যাক্স এজ 3600 সেকেন্ডস, মানে 1 ঘন্টা। তারপর হচ্ছে LS রিফ্রেশ, কিছুক্ষণ আগেই বলেছিলাম যে লিঙ্ক স্টেট রিফ্রেশের একটা কনসেপ্ট আছে, সেখানে বলছে এভরি 30 মিনিটস দ্য LSDB ইজ রিফ্রেশড, অ্যাকচুয়ালি ডান টু রিফ্রেশ করাপ্টেড LSA অ্যান্ড টু প্রিভেন্ট LSA ফ্রম রিচিং ম্যাক্স এজ সো দ্যাট ইট ইজ নট ফ্লাশড আউট। দেখো একটা জিনিস আমরা জানলাম যে একটা LSA যদি তার ম্যাক্সিমাম এজে পৌঁছে যায় তাহলে তাকে ফ্লাশ আউট করে দেওয়া হবে, রাইট। এবার কথা হচ্ছে যে সেই যে ফ্ল্যাশ আউট যে তাকে করে দেওয়া হবে তখন তো আবার তাকে নতুন করে জেনারেট করতে হয়। তো এবার যদি এরকম সব LSA যদি ফ্ল্যাশ আউট হয়ে যায় তখন কি হবে, হঠাৎ করে দেখা যাবে যে OSPF রাউটার্সগুলোর যে LSDB সেগুলো সব খালি হয়ে গেল 1 ঘন্টা পরে। এটা যাতে না হয় সেই জন্য প্রত্যেক OSPF রাউটার প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর তার LSDBটাকে একবার রিফ্রেশ মারে। আধ ঘন্টা, 1 ঘন্টা কিন্তু নয়। এই রিফ্রেশিংয়ের দুটো উপকারিতা, একটা হচ্ছে যে যদি কোনো করাপ্টেড LSA থাকে যেটা ওই চেকসাম দিয়ে ওরা বুঝতে পেরে যায়, সেই করাপ্টেড LSAগুলোকে বাদ দিয়ে দাও, কারণ ওগুলো কোনো কাজে লাগবে না। আর ওই 1 ঘন্টা তো তখনও হয়নি, একটা LSAর তো যে কটা LSA রয়েছে LSDBতে তাদের সকলের তো ম্যাক্সেজ তখনও রিচ করেনি, কাজেই সেই সময় যদি রিফ্রেশ করিয়ে নিই তাহলে কি হবে, ওদের এজ কাউন্টিংটা আবার স্টার্ট হবে 1 থেকেই। তার মানে ওরা কিন্তু ওদের ম্যাক্সে যে পৌঁছচ্ছে না, এটাকেই প্রিভেন্ট করা হয়। বোঝা গেল? ওদের ম্যাক্সেজ যাতে কখনো না আসে সেইটাকে প্রিভেন্ট করার জন্যেই প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর লিঙ্ক স্টেট ডেটাবেসটাকে একটা রিফ্রেশ করে রাখা হয়। কারণ ওদের ম্যাক্সেজ এসে গেলে ওই LSAগুলো সব বেরিয়ে যাবে, আবার নতুন করে LSAগুলো জেনারেট করতে হবে। তার চেয়ে LSAগুলোকে রিফ্রেশ মেরে নেওয়াটা ভালো। রিফ্রেশ আর রিজেনারেট দুটোর মধ্যে একটা পার্থক্য তো আছে, এটা তো তোমরা জানো। নেক্সট, প্রেফারেন্স অফ LSA. When multiple instances of the same LSA is received, the preference logic is as follows. এখানে আমি যে লজিকটা দেখিয়েছি এই লজিকটা কিন্তু এক্স্যাক্টলি এই অর্ডারে এগোবে, অর্থাৎ কিনা ফার্স্ট এইটা দেখা হবে, সেকেন্ড এটা দেখা হবে, থার্ড এটা দেখা হবে, আর ফোর্থ এটা দেখা হবে। তো এবারে এর মানেটা কি হলো? মানেটা হলো এটাই যে একটা LSAর অনেকগুলো ইনস্ট্যান্স তৈরি হয়ে গেছে, তখন আমরা কি করব, অনেক দিক থেকে একটা রাউটারের কাছে ওই সেম LSA এসে পৌঁছেছে, তখন রাউটারটা কিভাবে ডিসিশন নেবে যে কোন LSAটাকে আমি মোস্ট প্রেফার্ড করবো এদের মধ্যে, কারণ একটাকে তো নিতে হবে। সেটা হচ্ছে প্রথমেই দেখা হবে কোন LSAটার সিকোয়েন্স নাম্বার সব থেকে বেশি, তারপরে দেখা হবে কোন যদি সিকোয়েন্স নাম্বার দুটো LSA, ধরে নাও দুটো LSA এসছে, তাহলে দেখা হবে যে এদের সিকোয়েন্স নাম্বার যদি সেম হয় তখন দেখা হবে যে এদের কার চেকসাম ভ্যালুটা বেশি। যদি চেকসাম ভ্যালুটা সেটাও যদি দুজনের সেম থাকে তখন কি দেখা হবে, LSA হ্যাভিং হায়ার এজ or LSA having lower age if their ages differ by 15 minutes, that is the maximum age difference বা max age difference। এই পয়েন্টটা খুব সোজা কিন্তু একটু কমপ্লিকেটেড বোঝাটা, বুঝে গেলে খুব সোজা। এটা কি বলছে দেখো, বলছে LSA having higher age or LSA having lower age if their ages differ by 15 minutes। এটার মানেটা কি দেখো, আজকে ধরা গেল এখন দুটো LSA এসছে, দুটো LSA এর মধ্যে
দুটোরই দেখা যাচ্ছে যে সিকোয়েন্স নাম্বার এক, দুটোরই দেখা যাচ্ছে যে চেকসাম এক, কিন্তু দেখা যাচ্ছে দুজনের এজগুলো আলাদা আছে। তখন অবভিয়াসলি হায়ার এজটাই প্রেফার্ড, বিকজ ধরে নেওয়া হবে ওটাই মোস্ট রিসেন্ট এলএসএ। কিন্তু এখানে একটা মজাও আছে। সেই মজাটা হচ্ছে, ধরে নাও কোনো একটা রাউটার ইন দ্য মিন টাইম সে হয়তো তার এলএসএ রিফ্রেশ করেছিল, মানে এলএসডিবি রিফ্রেশ করেছিল। আমরা একটু আগে আলোচনা করে এলাম এলএসডিবি রিফ্রেশ হওয়ার মানেই হচ্ছে যে এলএসএগুলোর এজগুলো সমস্ত রিসেট ব্যাক হয়ে যাবে ইনটু 0। তার মানে আজকে কিন্তু দুটো এলএসএ এসছে, দুটো এলএসএ আসার পরে আমি দেখছি একটার এজ বেশি একটার এজ কম। তা নর্মাল লজিকটা কি বলে? নর্মাল লজিক বলে এটাই যে যেটা মানে হায়ার এজ, অবভিয়াসলি দ্যাট ইজ দ্য মোস্ট রিসেন্ট এলএসএ, তাহলে সেটাকেই নেওয়াটা উচিত। কিন্তু এটাও তো হতে পারে যে যেটা লোয়ার এজ সেটাও ইজ মোর রিসেন্ট দ্যান দ্য হায়ার এজ। কেন? বিকজ অন্য কোনো রাউটার তার এলএসডিবি রিফ্রেশ করে যখন ওই এলএসএটা আমার কাছে আবার পাঠাবে, সেই সময় কিন্তু অবভিয়াসলি তার এজটা আরেকটা এলএসএর থেকে কম হবে। সুতরাং কম এজ হওয়ার মানে এই নয় যে ইট ইজ আ ওল্ডার এলএসএ, রাইট? ইট ক্যান বি আ নিউয়ার এলএসএ অলসো। এবার সেটা কি করে বোঝা যাবে সেটা তো একটু বুঝতে হবে। সেটা বোঝার জন্য একটা মোটামুটি একটা হিসাব ইউজ করা হয়। সেটা হচ্ছে এরপরে দেখা হয় যে এই যে দুটো এজ হয়তো আলাদা, ধরে নাও একটার এজ হয়তো 30 সেকেন্ডস আর একটার এজ হয়তো সাপোজ 25 সেকেন্ডস, তাহলে অবভিয়াসলি যেটা 30 সেকেন্ডস সেটাকেই প্রেফারেন্স দেব। কিন্তু একটার এজ হচ্ছে মিনিট, এটা সেকেন্ডস না, মিনিটে আসবে। ধরে নাও একটা এলএসের এজ হচ্ছে 30 মিনিট আর একটা এলএসের এজ হচ্ছে 25 মিনিটস, তাহলে অবভিয়াসলি যেই এলএসএটা 30 মিনিটস এজ আমি সেটাকেই প্রেফারেন্স দেব। কিন্তু যদি আরেকটা এলএসের এজ 25 মিনিটসের বদলে যদি 15 মিনিটস বা লেস দ্যান 15 মিনিটস হয়, অর্থাৎ কিনা ওই দুজনের এজ গ্যাপ যদি 15 মিনিট বা তার থেকে বেশি হয়, তাহলে কিন্তু যেটা লোয়ার এজ মানে 15 মিনিটস বা তার থেকেও কম যে এজটা, সেটাকে আমি অ্যাকসেপ্ট করব, রাইট? এইটা আরেকবার তাহলে বলে রাখলাম যে এলএসএ গুলোর যদি এজ গ্যাপ থাকে তাহলে অবভিয়াসলি যেটা হায়ার এজ সেটা ইজ দ্য মোস্ট রিসেন্ট এলএসএ, এটা নর্মাল লজিক। কিন্তু যদি দেখা গেল যে লোয়ার এজের এলএসএ হায়ার এজের এলএসএর থেকে 15 বা 15-র বেশি গ্যাপ রয়েছে, তাহলে কিন্তু লোয়ার এজের এলএসএটাকেই গ্রহণ করা হবে, বিকজ দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ দ্য মোস্ট রিসেন্ট। আর ফাইনালি যদি দেখা গেল যে ইন অল দিজ অ্যাসপেক্টস ওই এলএসএ দুটো সেম, ইন দ্যাট কেস ওই এলএসএ গুলোকে একসাথে এবার আমি নেব, দে আর কনসিডার্ড অ্যাজ ইকুয়ালি বেসড এলএসএ, সো প্রেফার অল। ঠিক একইভাবে আমরা যখন রুট প্রেফারেন্স করব, ওএসপিএফ যখন রুট প্রেফারেন্স করে, তখন একই পার্টিকুলার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য ও হয়তো অনেক ধরনের রুট পেয়েছে, কোন রুটটাকে ও প্রেফারেন্স দেবে এই প্রেফারেন্স অর্ডারটাও কিন্তু এক্স্যাক্টলি এই অর্ডারে আসবে। ফার্স্টেই দেখবে যে কোন রুটটাতে সাবনেট মাস্ক লম্বা আছে, দ্য লংগেস্ট সাবনেট মাস্ক, যেটাকে দেখবে অনেকে বলে লংগেস্ট ম্যাচ, রাইট? সো লংগেস্ট ম্যাচও যেখানে পাবে বা লংগেস্ট সাবনেট মাস্ক যেখানে পাবে, সেই রুটটাকে অবভিয়াসলি ও মোস্ট প্রেফার্ড বলবে, রাইট? এবার যদি দেখা গেল যে সাবনেট মাস্কটা সেম, ইন দ্যাট কেস ইন্ট্রা এরিয়া রুট উইল বি মোর প্রেফার্ড, মানে যেই রুটটা আমার এরিয়া থেকে বেরিয়ে এসছে, একই ডেস্টিনেশনের রুট কিন্তু আমার নিজের এরিয়া থেকে বেরিয়েছে। যদি দেখা গেল যে সেখানে কোনো প্রেফারেন্স তৈরি করা গেল না, তখন এবার ইন্টার এরিয়া রুট উইল বি প্রেফার্ড, রাইট? আর ইন্টার এরিয়ার থেকে OE1 রুট প্রেফার্ড, তার থেকে কম OE1 রুট প্রেফারেন্স, আর OE1 এর থেকে OE2 আরও লেস প্রেফার্ড। তার মানে ম্যাক্সিমাম প্রেফার্ড হচ্ছে সেই রুটটা যেই রুটটা লংগেস্ট ম্যাচ বা লংগেস্ট সাবনেট মাস্ক, আর মিনিমাম প্রেফার্ড হচ্ছে সেই রুটটা যেটা OE2,
যদি এই রুটগুলো সবই পয়েন্টিং টু দ্য সেম ডেস্টিনেশন। আর আমরা জানি যে যদি ইন অল অ্যাসপেক্টস কোনো পার্টিকুলার ডেস্টিনেশনের অনেকগুলো রুট যদি সেম হয়, মানে কোনোভাবে আমি ডিফারেন্সিয়েট করতে পারছি না, কোনোভাবে আমি প্রেফারেন্স অর্ডার তৈরি করতে পারছি না, তো তখন আমরা মানে ইনফ্যাক্ট আমাদের রাউটার বা রাউটিং প্রোটোকল ধরেই নেয় যে এই রুটসগুলো সবই ইকুয়ালি গুড, ঠিক আছে, সুতরাং কাউকেই ছাড়া যাবে না, সবাইকেই নাও। এবার সেই কন্ডিশনটাকে আমরা বলি ও লোড ব্যালেন্সিং করলো, মানে ওর যে এবার পেলোড আসবে সেই পেলোডটাকে ও এবার ডিস্ট্রিবিউট করে দেবে অ্যামং অল দিজ রুটস। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো একই ডেস্টিনেশনে যাওয়ার জন্য রাউটিং টেবলে মোর দ্যান ওয়ান রুটস দেখা যাচ্ছে, যেটা সাধারণত হয় না। এবারে তো বাই ডিফল্ট ওএসপিএফকে বলাই আছে যে তুমি যদি 4টে এরকম ইকুয়াল কস্ট মানে একদম ইকুয়ালি গুড যদি তুমি রুট পাও, তাহলে তুমি 4টে নিয়ে লোড ব্যালেন্সিং করে দাও। আর এটাকে আমরা 6টা করতে পারি, মানে ওএসপিএফ ম্যাক্সিমাম 6টা ইকুয়ালি গুড রুট নিয়ে লোড ব্যালেন্সিং করতে পারে, তারপর কিন্তু 6টাকে আরও ইকুয়ালি ইউজ করবে না, রাইট? এখানে আমি ওএসপিএফ এর এরিয়া সম্বন্ধেও একটা ট্যাবুলার অ্যাপ্রোচ করে দিয়েছি। এই টেবিলটাকেও আমি একটু কিছুক্ষণ তোমাদের সামনে রাখছি, একবার পড়েও দিচ্ছি যে এরিয়াটাকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড এরিয়া, একটা নন স্ট্যান্ডার্ড এরিয়া। নন স্ট্যান্ডার্ড এরিয়া কখনো 0 হবে না। স্ট্যান্ডার্ড এরিয়ার ভিতরে আমরা কি কি দেখতে পাই, এখানে আমরা যে প্যারামিটার্সগুলো রেখেছি সেগুলো হচ্ছে এলএসএ রিসিভড, রুটস এবং এবিআর বা এএসবিআর থাকবে কিনা। তো স্ট্যান্ডার্ড এরিয়ার মধ্যে T1, T2, T3, T4, T5 এলএসএ রিসিভ হতেই পারে। রুটস, ইন্ট্রা এরিয়া রুট, ইন্টার এরিয়া রুট এবং টাইপ 1, টাইপ 2 এক্সটার্নাল রুট থাকতেই পারে। এবং স্ট্যান্ডার্ড এরিয়ার সাথে এবিআর, এএসবিআর দুজনেই কানেক্ট হতে পারে। ইনফ্যাক্ট এবিআর তো কানেক্ট হয়ই, এএসবিআরও ডাইরেক্টলি কানেক্টেড থাকতে পারে। দেন কামিং টু দ্য নন স্ট্যান্ডার্ড এরিয়াস, সেইখানে প্রথমে স্টাব। তো স্টাবের মধ্যে আমরা কি পাই, T1, T2, T3 এলএসএ। কি ধরনের রুটস পাই, ইন্ট্রা এরিয়া রুট পাই, ইন্টার এরিয়া রুট পাই, আর যেটা পাই সেটা হচ্ছে ডিফল্ট রুট বাই এরিয়া বর্ডার রাউটার। এটা আমরা আমাদের প্র্যাকটিক্যালের সময় দেখতে পেয়েছিলাম। আর দেখো স্টাব এরিয়াতে যেন এএসবিআর কখনো কানেক্টেড না হয়। স্টাব এরিয়া ডিজাইন হচ্ছে ইট শুড বি অনলি কানেক্টেড টু আ এবিআর, এএসবিআর এর সাথে ওর কানেকশন রাখার কোনো প্রয়োজন নেই। কামিং টু টোটাল স্টাব উইচ ইজ নাথিং বাট আ ভ্যারিয়েশন অফ স্টাব, সেখানে আমরা T3 এলএসএটাকেও কেটে দিলাম। আমরা দেখতে পেলাম যে সেখানে আর ইন্টার এরিয়া রুটসগুলো এলো না, শুধু একটা ডিফল্ট রুট এলো ফ্রম দ্য এবিআর। আর কি, জাস্ট লাইক আ স্টাব, সেটাও কিন্তু একটা এবিআর এর সাথেই শুধু কানেক্টেড থাকবে। দেন এনএসএসএ এরিয়া, তার মেন স্পেশালিটি হচ্ছে তার কাছে কিন্তু এএসবিআর ডাইরেক্টলি কানেক্টেড থাকবে। এবার এএসবিআর ডাইরেক্টলি কানেক্টেড ছাড়াও তার সাথে এবিআর এরও একটা ডাইরেক্ট কানেকশন থাকতেই পারে, এবং থাকবেই, ধরে নাও, থাকতে পারে বলবো না, থাকবেই। এবার সেখানে আমরা কি পাই, T1, T2, T3, T4, T7 এলএসএ পাই। T7 এলএসএ গুলোই হচ্ছে এনএসএসএ এলএসএ, যেগুলো ওই এএসবিআর জেনারেট করে ওর জন্য পাঠায়, সেগুলো অ্যাকচুয়ালি ওই এক্সটার্নাল এলএসএ। আমরা স্ট্যান্ডার্ড এরিয়াতে এক্সটার্নাল এলএসএটাকে পাই অ্যাজ T5 এলএসএ, যেটা জেনারেট করে এবিআর। আর এএসবিআর যে এক্সটার্নাল এলএসএগুলো জেনারেট করে ডাইরেক্টলি একটা এনএসএসএ এরিয়ার ভিতরে ইনজেক্ট করে, সেটাকে আমরা বলছি T7 এলএসএ। এগুলো আমরা সব জানি অলরেডি। আর এখানে যে রুটসগুলো পাই সেটা হচ্ছে ইন্ট্রা এরিয়া রুট, ইন্টার এরিয়া রুট এবং টাইপ 1 অ্যান্ড টাইপ 2 এনএসএসএ রুট। টোটাল স্টাব এনএসএসএ যেটা সিসকো প্রোপ্রাইটরি, সেটা T1 পায়, T2 পায়, T4 পায়, T7 পায়। ঠিক আছে, T4 পায় এই কারণে বিকজ এএসবিআর এর সাথেও তো কানেক্ট থাকবেই এবং এবিআর থাকতেই পারে। কিন্তু যেটা এখানে থাকবে না সেটা হচ্ছে রুটসের ক্ষেত্রে দেখো ওআইএ রুটসগুলো কেটে যাবে, তার মানে ও শুধু ইন্ট্রা এরিয়া রুটটা পাবে আর টাইপ 1 অ্যান্ড টাইপ 2 এনএসএসএ রুটসগুলোকে পাবে। ওএসপিএফ ভার্চুয়াল লিঙ্ককে এখানে বলার মানেটা এটাই, তোমরা আমার ভার্চুয়াল লিঙ্কের যে ভিডিওটা দেখেছো তারা এতদিনে বুঝে গেছো
যে ভার্চুয়াল লিঙ্ক ইজ নাথিং বাট অ্যান এরিয়া, যদিও আমরা লিঙ্ক বলছি। তাই জন্য আমি এই এরিয়ার পেজটাতেই এই ভার্চুয়াল লিঙ্ক সম্বন্ধে কিছু বলেছি। আমরা এগুলো সব আমাদের যে প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টস সাথে দেখেও ছিলাম। এনি এরিয়া আদার দেন এরিয়া 0 দ্যাট ইজ ইউজড টু ইউনিফাই fragmented area 0 or to connect area 0 with some other area. To connect virtual link, the router auto generates a logical interface OSPF_VL. এটাও আমরা দেখেছিলাম প্র্যাকটিক্যালে, যে যখনই আমরা ওই রাউটারটা ওই ভার্চুয়াল লিঙ্ক এরিয়াটাতে যেই ইন্টারফেসটা দিয়ে কানেক্ট করছে, দ্যাট ইজ আ অটো জেনারেটেড ইন্টারফেস, আমরা কিন্তু তৈরি করে দিইনি, এবং দ্যাট ইজ আ লজিক্যাল ইন্টারফেস। যেই ইন্টারফেসটাকে বলা হয় ভার্চুয়াল লিঙ্ক ইন্টারফেস OSPF_VL। এবার যতগুলো ওরকম ইন্টারফেস তৈরি হবে অ্যাকর্ডিংলি তার নাম্বারিং বাড়বে, 1 2 3 4 করে নাম্বারিং বাড়বে। LSA received via this interface has do not age attribute set, এটাও আলোচনা করেছিলাম, আমরা দেখেও ছিলাম যে ভার্চুয়াল লিঙ্ক এরিয়া থেকে যে LSA গুলো আমি পেলাম, সেই LSA গুলো সব DNA অ্যাট্রিবিউট সেট করা ছিল। এবং ভার্চুয়াল লিঙ্ক এরিয়া ক্যান নট বি এনি স্টাব এরিয়া, ঠিক আছে, কোনো স্টাব এরিয়া কিন্তু এটাকে করা যাবে না, ইট মাস্ট বি আ স্ট্যান্ডার্ড এরিয়া। OSPF LSA তার সম্বন্ধেও এটা আমি মনে হয় তোমাদের আগেও দেখিয়েছিলাম, যাই হোক আমি আবার টেবিলটাকে তোমাদের সামনে আনলাম, ফাইনালি আরেকবার দেখে রাখো, যেখানে টাইপ 1 2 3 4 5 and 7 এই 6 ধরনের LSA নিয়ে আমি বলেছি। আবার বলে রাখি টাইপ 8 টাইপ 9 10 11 এগুলোকে আমরা কিন্তু ডিসকাস করিনি, কারণ টাইপ 8 ইউজ হয় ইন মাল্টিকাস্ট, সরি টাইপ 6 ইউজড হয় ইন মাল্টিকাস্ট OSPF, আমাদের দরকার নেই বিকজ আমরা ইউনিকাস্ট রাউটিং নিয়ে কাজ করি। টাইপ 8 ইউজ হয় বিটুইন OSPF অ্যান্ড BGP, সেটাও এখানে আসছে না। টাইপ 9 ইউজ হয় ফর OSPF ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, করছি না এখানে। আর 11 10 11 12 ওগুলো ফর ফিউচার আপগ্রেডস আছে। আমাদের যেগুলো দরকার সেগুলো হচ্ছে 1 2 3 4 5 and 7। তা টাইপ 1 LSA যেটাকে আমরা রাউটার LSA বলি, সেটা কাকে রিপ্রেজেন্ট করে? একটা রাউটারকে রিপ্রেজেন্ট করে, জেনারেটেড বাই দ্যাট পার্টিকুলার রাউটার। সেটা কোথায় ডিস্ট্রিবিউটেড হয়? অনলি ইনসাইড দ্যাট এরিয়া। টাইপ 2 LSA যেটাকে আমরা নেটওয়ার্ক LSA বলি, সেটা কাকে রিপ্রেজেন্ট করে? মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক, মানে যেখানে অনেকগুলো OSPF রাউটার একটা কমন নেটওয়ার্কে কানেক্টেড। আমরা দেখেওছিলাম এটা আমাদের প্র্যাকটিক্যালের ভিডিওতে। এই পার্টিকুলার LSAটা জেনারেট করে DR, ইনফ্যাক্ট DR নিজেকে দিয়েই ওটাকে রিপ্রেজেন্ট করায়, এবং এই LSAটাও কিন্তু ওই পার্টিকুলার এরিয়ার ভেতরেই ঘোরে, তার বাইরে আর যায় না। টাইপ 3 বা সামারি LSA, দিজ আর দ্য ইন্টার এরিয়া রুটস। ইন্টার এরিয়া রুটস কে জেনারেট করে? এরিয়া বর্ডার রাউটার। কোথায় জেনারেট করে? ইনসাইড এনি স্ট্যান্ডার্ড এরিয়া, স্টাব এরিয়া বা NSSA এরিয়া। মানে স্ট্যান্ডার্ড এরিয়ার ভিতরেও টাইপ 3 LSA পেতে পারবে, স্টাব এরিয়াতেও পাবে, NSSA এরিয়াতেও পেতে পারে। টাইপ 4 বা ASBR সামারি, সেটা তোমরা কোথায় পাচ্ছ? দিস ইজ অ্যাকচুয়ালি দ্য রুট ফর ASBR। ASBR কে রিপ্রেজেন্ট করে যেটা, এটা জেনারেট করে কিন্তু ABR। কোন এরিয়ার জন্য? স্ট্যান্ডার্ড এরিয়া এবং NSSA এরিয়ার জন্য। অবভিয়াসলি আমার স্টাব এরিয়ার জন্য কোনো দরকার নেই, তার কারণ হচ্ছে স্টাব এরিয়ার সাথে ASBR এর কোনো কানেক্টিভিটির প্রয়োজনই নেই, সেই জন্য স্টাব এরিয়াতে এটা পাঠানোর দরকার নেই। এটা তো অ্যাকচুয়ালি ASBR কানেক্টিং LSA। টাইপ 5 বা এক্সটার্নাল LSA কাদেরকে রিপ্রেজেন্ট করে? এক্সটার্নাল রুটস। কে জেনারেট করে? ABR ফর এনি স্ট্যান্ডার্ড এরিয়া। টাইপ 5 LSAটা কিন্তু ABR জেনারেট করছে ফর এনি স্ট্যান্ডার্ড এরিয়া। এটা তোমাদের আমি আগে প্র্যাকটিক্যালে কিন্তু বলেছিলাম বারবার করে, যে অ্যাকচুয়ালি টাইপ 5 LSAটা ঢুকছে, বা টাইপ 5 LSAটা কাকে রিপ্রেজেন্ট করে? ইট রিপ্রেজেন্টস দ্য এক্সটার্নাল রুটস। তো এক্সটার্নাল রুটসগুলো সেগুলো আসে কার হাত ধরে? অবভিয়াসলি ASBR। তার মানে আজকে টাইপ 5 LSA গুলোকে আমাদের কিন্তু প্রথম দেখতে পাওয়ার কথা এরিয়া 0-র ভেতরেই, কিন্তু এরিয়া 0-র মধ্যে আমরা কোনো টাইপ 5 LSA দেখতে পাই না। অ্যাকচুয়ালি এরিয়া বর্ডার রাউটার টাইপ 5 LSA হিসেবে কিছুই পায় না, সে ASBR এর কাছ থেকে কিছু LSA পায়, যে LSA গুলো দেখেই ও বুঝতে পারে যে যেহেতু এই LSA গুলো ASBR পাঠালো আমার কাছে,
তার মানেই এগুলো এক্সটার্নাল এলএসএ, তার মানে এগুলো বাইরে থেকে এসছে। এবার আমি যদি এগুলোকে কোনো স্ট্যান্ডার্ড এরিয়ার ভিতরে পুশ করি, মানে অন্য কোনো এরিয়ার ভিতরে আমি যদি পুশ করি, তাহলে অবভিয়াসলি তাদেরকে বলে দিতে হবে যে দেখো এগুলো কিন্তু আমার এক্সটার্নাল এলএসএ, মানে বাইরে থেকে এসেছে। সো দ্যাটস ওয়াই এখানে টাইপ 5 এলএসএ, রাইট। আর কোথায় এটা ডিস্ট্রিবিউটেড হয়? ইনসাইড এনি স্ট্যান্ডার্ড এরিয়া, বিকজ স্টাব এরিয়া, টোটাল স্টাব এরিয়াতে কখনোই এক্সটার্নাল এলএসএ কিছু যাবে না। টাইপ 7 বা এনএসএসএ এলএসএ যেগুলো এক্সটার্নাল রুটকেই রিপ্রেজেন্ট করে, বাট ফর দ্য এনএসএসএ এরিয়াস, এনএসএসএ এরিয়া কোনগুলো? যেগুলোর একটা ডাইরেক্ট লিঙ্ক থাকে উইথ দ্য এএসবিআর। এবিআর এর সাথেও থাকতে পারে, কিন্তু ম্যান্ডেটরিলি একটা ডাইরেক্ট লিঙ্ক থাকবে উইথ দ্য এএসবিআর। ইনফ্যাক্ট তোমরা ভাবতে পারো যে স্টাব এরিয়া এবং এনএসএসএ এরা দুজনের ঠিক অপোজিট। একজনের সাথে এএসবিআর এর কোনো যোগাযোগ থাকবেই না, সেটা হচ্ছে স্টাব। আরেকজনের সাথে ম্যান্ডেটরিলি এএসবিআর এর যোগাযোগ থাকতেই হবে, সেটা হচ্ছে এনএসএসএ। তো এনএসএসএ বা টাইপ 7 এলএসএ গুলো কে জেনারেট করে? এএসবিআর ফর দ্য এনএসএসএ আদার এরিয়াস, মানে এনএসএসএ এরিয়াগুলোর কথা বলেছি। ইনসাইড দ্য এনএসএসএ এরিয়া ডিস্ট্রিবিউট কে করে? ইনসাইড দ্য এনএসএসএ এরিয়া ডাইরেক্টলি ইনজেক্টেড বাই দ্য এএসবিআর, রাইট। এই ছবিটা তো তোমরা দেখেইছো আগে। এখানে ওএসপিএফ এর রুট টাইপসগুলো বলেছি, ইন্ট্রা এরিয়া রুট, ইন্টার এরিয়া রুট, এক্সটার্নাল রুট, এনএসএসএ রুট, এগুলো সব আগেই ডিসকাস করেছি, এগুলো তোমরা এতদিন জেনে গেছো। আরও দুটো অ্যাডিশনাল দিয়ে দিলাম, একটা হচ্ছে ডিফল্ট রুট আর একটা হচ্ছে সামারি রুট। ডিফল্ট রুটটা কি? বাই ডিফল্ট এরিয়া বর্ডার রাউটার অ্যাডভার্টাইজেস ডিফল্ট রুটস ফর স্টাব এরিয়া। Manual default route can be configured in OSPF process at ABR and it is spread in the standard areas as T5 LSA or O star E2 route. এটাও আমরা আমাদের লাস্টের দিকের একটা ভিডিওতে দেখে এলাম, যেখানে ডিফল্ট রুট আমরা জানি এনি কাইন্ড অফ স্টাফ বা টোটাল স্টাফ যে এরিয়াগুলো থাকে তাদের জন্য এবিআর একটা ডিফল্ট রুট অবভিয়াসলি জেনারেট করে পাঠিয়ে দেয়। কিন্তু অনেক সময় আমরা নিজেরা ম্যানুয়াল ডিফল্ট রুট যদি তৈরি করতে চাই, সেটাও কিন্তু এরিয়া বর্ডার রাউটারই আমাদের করতে হবে, রাইট। এবং ওএসপিএফ প্রসেসের ভেতরেই করতে হবে। ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট, এই কমান্ডটা কিন্তু আমরা ওএসপিএফ প্রসেসের ভেতরেই দিয়েছিলাম। এবং এই রুটটা যখন অন্যান্য স্ট্যান্ডার্ড এরিয়াতে ছড়াবে, ওই এরিয়া 0 বা এরিয়া বর্ডার রাউটার যখন অন্য যে স্ট্যান্ডার্ড এরিয়াতে ওটা যখন দেবে, তখন খুব মজার বিষয় হলো যে ওটা কিন্তু পাঠানো হবে অ্যাজ অ্যান এক্সটার্নাল এলএসএ, টাইপ 5 এলএসএ, এবং রিপ্রেজেন্টিং টাইপ 2 এক্সটার্নাল রুট। ওটাকে কিন্তু ইন্টার এরিয়া রুট হিসেবে দেখানো হয় না। আর হচ্ছে সামারি রুট। ওএসপিএফে ম্যানুয়াল সামারি সবসময় করতে হয়, বিকজ ওএসপিএফ কখনোই অটো সামারাইজ করবে না, তার কারণ দিস ইজ আ ক্লাসলেস প্রোটোকল। এবার ম্যানুয়াল সামারাইজেশন যেটা, সেই ম্যানুয়াল সামারাইজেশনও আমরা কিন্তু বর্ডার রাউটারগুলোতেই করি, হয় সেটা এরিয়া বর্ডার রাউটারে করি অথবা সেটা এএসবিআরে করি। এবার যদি এবিআর কোনো যদি আমি এবিআরে বসে যদি কোনো সামারি কনফিগার করি, ওটাকে আমরা বলি ইন্টার এরিয়া সামারি। ওটা কোনো একটা পার্টিকুলার এরিয়ার রেসপেক্টে তৈরি হয়, এবং যদি এএসবিআরে ওই সামারি কনফিগার করা হয় তাহলে সেটাকে আমরা বলি এক্সটার্নাল সামারি, যেটা অ্যাকচুয়ালি এক্সটার্নাল রুটসগুলোর সামারি। একটা জিনিস একটু মাথায় রেখো, এখানে বলে রাখলাম, পরে আরও যত তোমরা আমার ক্লাসগুলো করবে তখন দেখবে আরও এরকম এই প্রসঙ্গটা আসবে। সেটা হচ্ছে ওএসপিএফে আজকে ডিফল্ট রুট তৈরি করা, সামারি রুট তৈরি করা, এলএসএ ফিল্টারিং করা, যা কিছু হবে সবই কিন্তু বর্ডার রাউটার্সগুলোতে করা হয়। কোনো ইন্টারনাল রাউটারে কিন্তু আমরা কিছু করি না, রাইট। তার কারণটাই হচ্ছে এটা যে একটা সামারি রুট, ডিফল্ট রুট বা এলএসএ ফিল্টারিং যাই করো না কেন, তার জন্য অবভিয়াসলি যেটা হবে সেটা হচ্ছে কিছু এলএসএ বাদ যাবে, কিছু এলএসএ ঢুকবে, এরকম কিছু ঘটনা ঘটবে। এবার সেটা যদি কোনো একটা পার্টিকুলার এরিয়ার ভেতরে একটা রাউটার স্পেসিফিক যদি হয়ে যায়, তাহলে সেই রাউটারটার যে এলএসডিবি
সেটা কিন্তু ওই এরিয়ার বাদবাকিদের এলএসডিবির থেকে ভ্যারি করে যাবে। তো সেই কারণে যাতে করে ওই পার্টিকুলার এরিয়ার প্রত্যেকটি রাউটারের এলএসডিবি যাতে একদম সেম থাকে, সেই জন্য আজকে ওদের যে বর্ডার রাউটার তার উপরেই দায়িত্ব থাকে ওদের কাছে এলএসএ-গুলো স্প্রেড করা, রাইট? এটা আমি ডিআরবিডিআর এর মানে ওএসপিএফ ইন মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক একটা ছবি দিয়েছি, যেখানে দেখা যাচ্ছে আমার রাউটার 1 2 3 4, রাউটার 1-এর রাউটার আইডি 1.1.1.1, তেমনি এটা রাউটার আইডি 2.2.2.2, রাউটার 3 হচ্ছে 3.3.3.3, রাউটার 4 হচ্ছে 4.4.4.4। whereas এদের যে প্রায়োরিটিগুলোকে আমি সেট করে রেখেছি সেটা রাউটার 1-এর হচ্ছে ম্যাক্সিমাম ইন্টারফেস প্রায়োরিটি, আই মিন এই যে ইন্টারফেসটা তার যে প্রায়োরিটিটা সেটা হচ্ছে 4, আর রাউটার 2 এর ক্ষেত্রে সেটা 3, রাউটার 3 এর ক্ষেত্রে সেটা 2, আর রাউটার 1 এর ক্ষেত্রে সেটা হচ্ছে এই রাউটার 4 এর ক্ষেত্রে সেটা হচ্ছে 1। তো এখানে তাই বলা হলো ডিসপাইট হ্যাভিং হায়ার রাউটার আইডি, রাউটার 4 লুজেস দ্য ফাইট টু রাউটার 1 ডিউ টু ইটস হায়ার ইন্টারফেস প্রায়োরিটি। দেখো রাউটার 4 এর আরআইডিটা কিন্তু সব থেকে বেশি, তো হিসেব অনুযায়ী ওই কিন্তু ডিআর হয়ে যাওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি ডিআর হয়ে গেল আমার রাউটার 1, রাইট? এবং কেন? তার কারণ হচ্ছে রাউটার 1-এর ইন্টারফেস প্রায়োরিটিটা বেশি, এবং সেই লজিক ফলো করাতে দেখা গেল যে রাউটার 1 হলো আমার ডিআর, রাউটার 2 হলো বিডিআর, এবং রাউটার 3 আর 4 হয়ে গেল ডিআর আদার্স। ডিআর বিডিআর সম্বন্ধে একটা কথা আমি যখন ডিআর বিডিআর এর প্র্যাকটিক্যাল ভিডিও দেখিয়েছিলাম তখনও বলেছিলাম, অনেকবার করে রিপিট করেছিলাম, আরেকবার বলে রাখি, ডিআর বিডিআর এর ক্ষেত্রে কিন্তু কোনো প্রিএমশন হয় না। প্রিএমশন হয় না মানেটা কি? মানেটা হচ্ছে একটা প্রেজেন্ট ডিআর যদি বসে গেল তাহলে যে ওর বিডিআর ছিল সে ওর জায়গাটাকে নিয়ে নেয়, কিন্তু উল্টোটা কখনোই হয় না যে আবার যদি ওই আগের ডিআর যদি ফেরত আসে তাহলে বিডিআর ওর জায়গাটা নিয়ে নেবে, এটা কিন্তু হয় না, রাইট? বিডিআর যোকে ওর জায়গাটা ছেড়ে দেবে, ওকে আবার ওর জায়গাটা দিয়ে, সেটা কিন্তু হয় না, রাইট? এই জিনিসটাকে বলা হয় প্রিএমশন, যে যোগ্য কেউ এলে তাকে জায়গা ছেড়ে দাও, বা তুমি যদি নিজে যোগ্য হও তাহলে তার জায়গা নিয়ে নাও। তো সেই প্রিএমশনটা কিন্তু আমার ডিআর বিডিআর সিনিয়রিতে কাজ করে না। ওএসপিএফ রাউটার টাইপস এটা তো বলেইছি, রাউটার আইডি এগুলো সবই তোমরা জানো। ওএসপিএফ নেবারহুড আজকে এটা একটু বলে রাখি যে ওএসপিএফ রাউটার্স আমি এমনি যখন প্রথম পড়িয়েছিলাম তখন আমি জাস্ট মুখে বলে গিয়েছিলাম, আজকে এটা লেখাতেও দেখালাম তোমাদেরকে যে দুটো ওএসপিএফ রাউটার তারা কিভাবে নেইবারহুড তৈরি করে, মানে ইনফ্যাক্ট তাদের মধ্যে কী কী কন্ডিশনস ম্যাচ করতে হবে। বলছে ওএসপিএফ রাউটার্স উইল বিকাম নেইবার ইফ দ্য ফলোইং প্যারামিটার্স ম্যাচ। কী কী প্যারামিটার্স? হ্যালো টাইম, ডেড টাইম, নেটওয়ার্ক উইথ সাবনেট মাস্ক, মানে দুজনের যে নেটওয়ার্ক দিয়ে কানেক্টেড রয়েছে, দুজনেই ধরে নাও 192.168.1.0 দিয়ে কানেক্টেড আছে, একজন ওই নেটওয়ার্কটাকে অ্যাডভার্টাইজ করেছে উইথ আ সাবনেট মাস্ক অফ /24, আরেকজন করেছে /28, তাহলে কিন্তু হবে না। সো নেটওয়ার্কও মিলতে হবে, সাবনেট মাস্কও মিলতে হবে। নেটওয়ার্ক টাইপ, এটা আমরা একটা ভিডিওতে দেখেছিলাম যে যখন একটা সাইডে আমরা আইপি ওএসপিএফ নেটওয়ার্ক ব্রডকাস্ট করেছিলাম, আর একটা সাইডে আইপি ওএসপিএফ নেটওয়ার্ক নন ব্রডকাস্ট করেছিলাম, যেই দুটো সাইডের নেটওয়ার্ক টাইপ মিলল না, সঙ্গে সঙ্গে ওদের মধ্যে কিন্তু নেইবারহুড ক্যান্সেল হয়ে গেছিল। তাই নেটওয়ার্ক টাইপ মেলাতে হবে, এরিয়া নাম্বার মেলাতে হবে, অবভিয়াসলি এরিয়া নাম্বার না মিললে হবে না, এবং অথেন্টিকেশন, এটা সম্বন্ধে এখনই আর কিছু বললাম না, পরে আমি সিকিউরিটির ওপরে, রাউটিং সিকিউরিটির ওপরে আমি একটা এক্সটেন্সিভ কিছু লেকচার্স নিয়ে আসব, ঠিক আছে? সেইখানে রাউটিং এবং সুইচিং দু ধরনের সিকিউরিটির ওপরেই আমি কিছু এক্সটেন্সিভ লেকচার্স নিয়ে আসবো তোমাদের কাছে, কিছু ভিডিওস নিয়ে আসবো, সেইখানে এগুলো নিয়ে আমরা আলোচনা করে নেব যে প্রোটোকল, বিটুইন প্রোটোকলসে তুমি কি করে সিকিউরিটি দিতে পারো, হাউ ইউ ক্যান এনশিওর যে আজকে তোমার ওএসপিএফ রাউটারের সাথে অন্য কোনো ওএসপিএফ রাউটার এসে নেইবারহুড ক্রিয়েট করতে পারবে না, ঠিক আছে? বা তোমারই পছন্দের ওএসপিএফ রাউটার শুধু নেইবারহুড ক্রিয়েট করতে পারছে, এটা তুমি কি করে এনশিওর করবে, এগুলো আমরা সমস্ত দেখব। তবে সেটা এখন আর কিছু বললাম না, আমি তোমাদের আবার বললাম যে সিকিউরিটির উপরে আমি বেশ কিছু ভিডিও নিয়ে আসছি, সেইখানে তোমাদেরকে আমি ওগুলো নিয়ে আলোচনা করব।
এটা তো আমাদের ওএসপিএফ লজিকের, এটা আমি তোমাদের অনেকবার বলেওছি। আর এটা হচ্ছে আমাদের ওএসপিএফ এর যে মেইন যে পয়েন্টসগুলো সেগুলো আমি ছোট করে দেখিয়েছিলাম এখানে। আরেকটা জিনিস দেখিয়ে আরেকটা জিনিস বলে এবার আমি শেষ করব, সেটা হলো এই জায়গাটা। এটা একটু তোমাদেরকে বুঝিয়ে দিই যে কি ঘটনাটা ঘটে। নেইবারহুড ডেভেলপস টু দ্য ফলোইং স্টেজেস। দুম করে দুটো ওএসপিএফ রাউটার কিন্তু নেইবার হয়ে যায় না। ইনফ্যাক্ট যখন তোমরা নেইবারহুড মেসেজটা দেখো, যদি ভালো করে অবজার্ভ করে থাকো, তোমরা দেখতে পাবে যে ওখানে যে মেসেজটা আসে, লগ মেসেজটা, সেটা হচ্ছে লোডিং টু ফুল ডান। লোডিং ক্যাপিটালে লেখা থাকে, টু ফুল সেটাও ক্যাপিটালে লেখা থাকে, ডান। তার মানে ওদের নেইবারহুড স্টেজটা লোডিং থেকে ফুল অবধি চলে এলো, রাইট? ইনফ্যাক্ট তারও আগে অনেকগুলো স্টেজ ঘটে থাকে, সেগুলো আর আমরা দেখতে পাই না। আমরা যদি ওই ওএসপিএফ এর যদি ডিবাগিং চালাই, অ্যাডজেসেন্সি যে মানে মেসেজেসগুলো রয়েছে বা অ্যাডজেসেন্সি ইভেন্টসগুলো যদি আমরা ডিবাগিং চালাই, তাহলে আমরা সেগুলোকে সবই দেখতে পাবো। যাই হোক, এবার কী কী স্টেজেসগুলো যায় সেগুলো বলে রাখি। প্রথমে ডাউন, তারপরে ইনিট, তারপরে অ্যাটেম্পট। এইটা কিন্তু শুধুমাত্র এনবিএমএ নেটওয়ার্কের জন্য হবে, রাইট? যেটা নন ব্রডকাস্ট মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক। আদারওয়াইজ অন্য কোনো ধরনের নেটওয়ার্কে কিন্তু এই অ্যাটেম্পট স্টেজটা থাকে না। দেন টু ওয়ে, দেন এক্সটার্ট, দেন এক্সচেঞ্জ, দেন লোডিং, দেন ফুল, রাইট? এবারে এটা আমি তোমাদের সাথে আগেই ডিসকাস করেছিলাম যে ওএসপিএফ রাউটার্স ক্যান বি স্টেবল অ্যাজ টু ওয়ে অর ফুল, যেটা ইনফ্যাক্ট আমরা আমাদের যখন ডিআরবিডিআর এর ভিডিও করেছিলাম দেখেছিলাম যে ডিআর আদার্স যারা হয় তারা নিজেদের মধ্যে টু ওয়ে নেইবারহুড করে দাঁড়িয়ে পড়ে, আর হোয়ারেস ডিআর আর বিডিআর এর সাথে তারা কিন্তু ফুল নেইবারহুড করে। তো এই টু ওয়ে এবং ফুল এই দুটো নেইবারহুডেই কিন্তু ওএসপিএফ দাঁড়িয়ে থাকতে পারে, রাইট? হোয়ারেস বাকি নেইবারহুড স্টেটসগুলোতে কিন্তু ওএসপিএফ দাঁড়ায় না, বেরিয়ে যায়, রাইট? তো এবারে অ্যাকচুয়ালি নেইবারহুড স্টেটসগুলোতে কি হয় সেটা আমি তোমাদের সামনে একটু একটা জাস্ট একটা ঠিক ডেমো বা কোনো প্র্যাকটিক্যাল বলবো না, একটা জাস্ট ডিসপ্লে এক্সাম্পল তোমাদের সামনে একটু দেখাতে চাইছি। তো দেখো, আমার এখানে সিম্পলি দুটো ওএসপিএফ রাউটার কানেক্টেড আছে। আমি এখানে জাস্ট একটা ডিসপ্লে মতন আমি নিজেই তৈরি করব, স্লাইড ডিসপ্লের মতন। তো তাহলে প্রথমে যখন ডাউন স্টেটটা যখন থাকে তখন কি হয়? ডাউন স্টেট, আজকে ধরে নাও এই মুহূর্তে আমার যে স্টেটটা রয়েছে সেইটা হচ্ছে ডাউন। এই হচ্ছে ডাউন স্টেট। ডাউন স্টেটে কি হচ্ছে, ধরে নাও এই রাউটারটা, মানে আমার যে রাউটারটা, যার রাউটার 1, যার আরআইডি হচ্ছে 1.1.1.1, সে তার হ্যালো মেসেজ মাল্টিকাস্ট করে। বিকজ ও তো জানে না যে এখানে আরেকটা নেইবার রয়েছে যার রাউটার আইডি 2.2.2.2, তাই জন্য ও কিন্তু হ্যালো মেসেজটাকে মাল্টিকাস্ট করবে, অনির্দিষ্টভাবে তার হ্যালো মেসেজটা ছেড়ে দিল। এই ঘটনাটা ঘটলো ডাউন স্টেজে। যেই মুহূর্তে আমরা এখানে বললাম নেটওয়ার্ক, মানে ওই ওএসপিএফ রাউটার 1 বলে নেটওয়ার্ক বলে যখনই নেটওয়ার্ক ডিক্লেয়ার করলাম, সঙ্গে সঙ্গে ওর যে হ্যালো মেসেজ, সেই হ্যালো মেসেজটা মাল্টিকাস্ট করে দিল অন দিস পার্টিকুলার লিঙ্ক, এবং এই হ্যালো মেসেজটা ওর কাছে গিয়ে পৌঁছালো। এই ঘটনাটা ঘটলো ডাউনে, রাইট? ডাউনে এটা যখন ঘটলো, এর পরের যে স্টেজটা আসবে সেটা হচ্ছে ইনিট। ইনিটের সময় কি হলো? ইনিটের সময় যেটা দেখা গেল, এই স্টেজটা এবার হলো ইনিট। ইনিটে আমাদের রাউটার 2 ও কি করলো, ওর যে নেইবার টেবল এনটি n.t. ওর নেইবার টেবলে ও এই নেইবারটার একটা এন্ট্রি করে নিল। ওর নেইবার টেবলে ও জানলো যে ওর এরকম একটা নেইবার আছেই, যে নেইবারটা ওকে হ্যালো করেছে, রাইট? এবং
ওর যে হ্যালো, সেই হ্যালোটা পাঠিয়ে দিল ওই রাউটারের কাছে, রাইট? এই গোটা ঘটনাটা ঘটলো ইনিট স্টেজটাতে। এবার তার পরের যে স্টেজটা, সেই স্টেজটা হচ্ছে টু ওয়ে, যেটাকে আমরা দেখতে পাই বিটুইন টু ডিয়ার আদার্স। এই টু ওয়ে স্টেটে কি হলো? টু ওয়ে স্টেটে এবারে এই রাউটারটা সেও তার নেইবার টেবিলটা পপুলেট করে নিল উইথ দ্য ইনফরমেশন 2.2.2.2। অর্থাৎ কি না, যখন দুজন নেইবার, জাস্ট দুজনকে ওদের নেইবার টেবিলে অ্যাড করে নিল, ওইটুকু স্টেজ অবধি বলা হয় টু ওয়ে। আমাদের ডিয়ার আদার্সরা কিন্তু এখানেই দাঁড়িয়ে পড়ে, আর ফার্দার এগোয় না, রাইট? এবার বাদবাকিদের ক্ষেত্রে কী হয় সেটা দেখা যাক। ডিয়ার আদার্সকে বাদ দাও, বাদবাকিদের ক্ষেত্রে কী হয়। এর পরের স্টেট যেটা, সেটা হচ্ছে এক্স স্টার্ট, তাই তো? আমরা এখানে কি দেখে এসেছিলাম যে টু এর পরে আসছে এক্স স্টার্ট। এক্স স্টার্টটা কি না, এইবার কিন্তু দুজনেই দুজনের এলএসডিবি সেটাকে এক্সচেঞ্জ করতে চাইবে। রাউটার 1ও চাইবে রাউটার 2 এর কাছে তার এলএসডিবি পাঠাতে, রাউটার 2ও চাইবে রাউটার 1 এর কাছে তার এলএসডিবি পাঠাতে। বাট কে আগে পাঠাবে সেইটা ডিসাইডেড হয় ইন দ্য এক্স স্টার্ট স্টেট, মানে কে মাস্টার আর কে স্লেভ, রাইট? কে আগে এলএসডিবি পাঠাবে সেইটা ডিসাইডেড হয় ইন দ্য এক্স স্টার্ট স্টেট। তার মানে এবার হচ্ছে এক্স স্টার্ট। এক্স স্টার্ট স্টেটে আজকে আমার এদের মধ্যে একটা আলোচনা করে মনস্থির করা হলো যে অ্যাজ রাউটার 2 হ্যাজ হায়ার router ID, so it will send its DBD at first, right? তার মানে এই সমঝোতাটা ওদের মধ্যে যখন ঘটলো, এই স্টেজটাকে আমরা বলছি এক্স স্টার্ট। এক্স স্টার্টে আজকে যেহেতু দেখা গেল যে ওর রাউটার আইডিটা বেশি, সেই জন্য রাউটার 1 মেনে নিল যে হ্যাঁ তুমি তোমার এলএসডিবি আমার কাছে আগে পাঠাও, আমি তারপরে আমার এলএসডিবি তোমার কাছে পাঠাবো। অর্থাৎ কিনা তুমি হচ্ছে মাস্টার, আমি হচ্ছি স্লেভ, রাইট? এই ঘটনাটা ঘটলো যখন, তখন সেটাকে বলা হচ্ছে এক্স স্টার্ট। এর পরের যে স্টেটটা, সেই স্টেটটাকে আমরা বলছি এক্সচেঞ্জ, রাইট? এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ স্টেটটাতে কি হচ্ছে? এক্সচেঞ্জ স্টেটটাতে ওরা প্রথমে একটা জিনিস পাঠায় দুজনের মধ্যেই, যেটা মানে এক্সচেঞ্জ করে সেটাকে বলা হয় ডিডি বা ডেটাবেস ডেসক্রিপশন। ডেটাবেস ডেসক্রিপশন। আচ্ছা, আমি একটা জিনিস একটুখানি জাস্ট রেকটিফাই করে দিই, আমার একটা ছোট্ট গন্ডগোল হয়ে গিয়েছিল ওএসপিএফ মেসেজেস যেগুলো, আই এম ভেরি সরি ফর দ্যাট। আমি এইখানে যে পয়েন্টটা লিখেছিলাম ওএসপিএফ প্যাকেট টাইপসের ভিতরে ডেটাবেস ডেসক্রিপশন বা ডিডি, আমি লিখেছিলাম ফুল এলএসডিবি। এটা কিন্তু ফুল এলএসডিবি নয়, এটা হচ্ছে সামারি অফ এলএসডিবি। ঠিক আছে, এটা তোমরা একটু মানে রেকটিফাই করে নিও, একটু ভুল বুঝো না এই জায়গাটাতে। আমার একটা মানে খুব সিলি মিস্টেক হয়ে গিয়েছিল এই জায়গাটাতে, যে আমি এটাকে ফুল এলএসডিবি বলে দিয়েছিলাম। ফুল এলএসডিবি মোটেও না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার সামারি অফ দ্য এলএসডিবি। তেমনি লিঙ্ক স্টেট রিকোয়েস্ট যেটা, সেটা হচ্ছে রিকোয়েস্ট ফর এলএসএ অথবা ফুল এলএসডিবি।
ইনফ্যাক্ট ফুল এলএসডিবি ধরো, এখানে এলএসএ আর বলার দরকার নেই। আর এলএসইউ যেটা, সেটা হচ্ছে এলএসডিবি ইন রেসপন্স, এলএসডিবি ইনফো বা এলএসডিবি বলো, ইন রেসপন্স অফ দ্য এলএসআর। তাহলে এই জায়গাটা তোমরা একটু আরেকবার জাস্ট রেকটিফাই করে নিও, বুঝে নিও একটু আরেকবার। এই জায়গাটা আমার একটু ছোট ছোট কিছু ভুল হয়ে গিয়েছিল, আই এম ভেরি সরি ফর দ্যাট। যে ডেটাবেস ডেসক্রিপশন বা ডিবিডি, এটা হচ্ছে বেসিক্যালি দ্য সামারি অফ দ্য এলএসডিবি, মানে এলএসডিবিটাই একটা কম্প্যাক্ট ফর্মে বা ব্রিফ ফর্মে, পুরো এলএসডিবিটা নয়। লিঙ্ক স্টেট রিকোয়েস্ট যেটা বা এলএসআর, সেটা হচ্ছে রিকোয়েস্ট ফর দ্য ফুল এলএসডিবি। যখন পুরো এলএসডিবিটাই চাইছি তখন যে রিকোয়েস্ট, সেটা হচ্ছে লিঙ্ক স্টেট রিকোয়েস্ট, এবং তার রেসপন্সে আমি যে ফুল এলএসডিবিটা যখন দিচ্ছি তখন সেটাকে বলা হচ্ছে এলএসইউ, রাইট, বা লিঙ্ক স্টেট আপডেট। আমরা আবার আমাদের এই ডিসপ্লেটাতে আসি। তাহলে এবার কি দেখা যাচ্ছে যে এক্সচেঞ্জ স্টেটটাতে এরা দুজনেই দুজনের কাছে তাদের যে ডেটাবেস ডেসক্রিপশন মানে এলএসডিবির যে সামারিটা, সেইটা এক্সচেঞ্জ করলো। প্রথমে রাউটার 2 পাঠালো, বিকজ ডিসাইড করা হয়েছিল যে ওই প্রথম পাঠাবে, তারপরে রাউটার 1 পাঠালো। তাহলে দুজনের কাছেই দুজনের এলএসডিবি পৌঁছালো। এই যে স্টেজটা, এই স্টেজটাকে বলা হচ্ছে, এই স্টেজটাকে বলা হচ্ছে এক্সচেঞ্জ স্টেজ, রাইট, হলো এটা। এবার দেখো এই দুটো এলএস যে ডিবিডি ওদের কাছে গেছে, অবভিয়াসলি সেই ডিবিডিগুলোতে অনেক ইনফরমেশন রয়েছে যেগুলো তো ওরা জানতে চায়, কারণ ডিবিডিটা তো ফুল ইনফরমেশন নয়, ডেটাবেস ডেসক্রিপশন অনলি, ফুল এলএসডিবি তো নয় এটা। তখন এবার দুজনেই দুজনের কাছ থেকে ফুল এলএসডিবি জানতে চাইবে। এবারে সেই স্টেটটাকে আমরা বলি লোডিং, সেই স্টেটটাকে আমরা বলছি লোডিং। যখন এই রাউটারটা তার এলএসআর বা লিঙ্ক স্টেট রিকোয়েস্ট পাঠাচ্ছে, লিঙ্ক স্টেট রিকোয়েস্ট পাঠাচ্ছে ফর R1, ফার্স্ট ওই পাঠাবে, এবং এই রাউটারটাও তার লিঙ্ক স্টেট রিকোয়েস্ট পাঠাচ্ছে ফর R2, বলছে তুমি তোমার এলএসডিবিটা এবার পুরোটা পাঠাও। তাহলে দুজনেই যখন দুজনের কাছে দুজনের এলএসডিবি চাওয়ার রিকোয়েস্টটা পাঠিয়ে দিল, সেই স্টেটটাকে বলা হচ্ছে লোডিং। তোমরা এই স্টেজটা থেকে দেখতে পাও ওই যে ওএসপিএফ এর যে লগটা জেনারেট হয়। তারপরের যে ফাইনাল স্টেজটা হচ্ছে যেটাকে বলা হচ্ছে ফুল স্টেজটাতে কি হলো, আজকে এই দুজন রাউটার এদের যে লিঙ্ক স্টেট আপডেট মানে ফুল এলএসডিবি ইনফরমেশন, লিঙ্ক স্টেট আপডেট বা ফুল এলএসডিবি ইনফরমেশন, সেইটা এবার নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করলো। তার মানে এবার ঘটনাটা কি দাঁড়ালো? এবার ঘটনাটা দাঁড়ালো যে ফুল স্টেজে আজকে রাউটার 2 এর এলএসইউ মানে ফুল এলএসডিবি ইনফরমেশন রাউটার 1 এর কাছে এসে পৌঁছে গেল, এবং রাউটার 1 এর ফুল এলএসইউ মানে ফুল ইনফরমেশন অফ দ্য এলএসডিবি রাউটার 2 এর কাছে পৌঁছে গেল। নাও দে বিকাম ফুল ফ্লেজেড নেইবার্স। ফুল ফ্লেজেড নেইবার মানে তারা নেইবার টেবিলে তো রয়েইছে, অ্যাট দ্য সেম টাইম দে ক্যান অলসো এক্সচেঞ্জ এলএসএ বিটুইন দেম, এবং ওদের মধ্যে রাউটিং স্টার্ট হয়ে যায়, রাইট। তোমরা এই স্টেজটাকেই দেখতে পাও, লোডিং টু ফুল ডান বলেই দেখতে পাও এটাকে। বোঝা গেল? অ্যাবসলিউটলি ক্লিয়ার? তাহলে আমাদের ওএসপিএফ এর যে এতদিন যে ক্লাস চললো, সেই ক্লাসটা আজকে আমি এন্ড করলাম, আজকে শেষ করলাম। তোমাদের যদি কিছু আরও যদি প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে যোগাযোগ করতে পারো। এনিওয়ে, থ্যাঙ্কস আ লট
টু অল অফ ইউ ফর ইউর গ্রেট পেশেন্স অ্যান্ড কোঅপারেশন। আর আমার দিক থেকে তোমাদের সবাইকে বেস্ট অফ লাক, গুড বাই।